আছে, স্পোর্টস ট্রেনিং এর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আমরা কম্পোনেন্ট পড়েছিলাম যেটা হচ্ছে ফিটনেসের কম্পোনেন্ট, মূলত মোটর ফিটনেস, স্পিড। সেই স্পিড নিয়ে আমরা ক্লাসটা অলরেডি শুরু করেছিলাম এবং আজকে সেই ক্লাসটাকে আমরা শেষ করব। মূলত আজকে আমরা এই ক্লাসের যে বিষয়গুলোকে জানবো সেটা হচ্ছে মিনিং, ডেফিনেশন অফ স্পিড, টাইপস অফ স্পিড, ফ্যাক্টরস অফ স্পিড অ্যান্ড ইমপ্রুভমেন্ট মেথড অফ স্পিড। সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। প্রথমে দেখো, হোয়াট ইজ স্পিড? স্পিড বা গতি বলতে আমরা কি বুঝি? সিম্পলি আমি তোমাদেরকে যদি বলি যে স্পিড হচ্ছে আমরা যে কোনো একটা কাজ করছি, কতটা সময়ের পরিপ্রেক্ষিতে সেই কাজটা করছি, অর্থাৎ আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, এই যে যাওয়াটা বা ডিস্টেন্সটা কভার করছি একটা নির্দিষ্ট সময়, এই যে সময়ের পরিপ্রেক্ষিতে যে আমাদের এই যে সময়ের পরিপ্রেক্ষিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এই যে এবিলিটি নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে, সেই সময়টাকে বা সেই সক্ষমতাটাকে আমরা কি বলছি? স্পিড। সিম্পলি দেখো এখানে লেখা আছে স্পিড ইজ দ্য এবিলিটি। একটা সক্ষমতা কি করছে? টু এক্সিকিউট মোটর অ্যাকশন আন্ডার গিভেন কন্ডিশন ইন এ মিনিমাম পসিবল টাইম। যত অল্প সময়ের মধ্যে কি করছি আমি এক জায়গায় থেকে আর এক যাওয়ার যে ক্ষমতা, যাওয়ার যে এবিলিটি, তাকেই আমরা স্পিড বা গতি বলছি। অর্থাৎ সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তনকে আমরা গতি বলবো। তারপর লেখা আছে স্পিড ইজ দ্য এবিলিটি টু এক্সিকিউট এনি ওয়ার্ক ইন এ মিনিমাম পসিবল টাইম। হ্যাঁ, একটা সক্ষমতা যেটা কি করব, যে কোনো কাজ করছি বা যে কোনো মুভমেন্ট করছি, সেটা কি মিনিমাম যত অল্প সময়ের মধ্যে আমি সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারবো, সেটাই হচ্ছে আমার স্পিড এবিলিটি। ইন সিম্পল ওয়ার্ড, স্পিড ইজ এবিলিটি টু রিচ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ইন এ মিনিমাম টাইম। মানে আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে কভার করব খুব অল্প সময়ের মধ্যে, এটাই হচ্ছে আমার স্পিড এবিলিটি। এই জন্য বলেছি স্পিড কি করে মেজার করব? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কি দিয়ে মেজার করব? টাইম। সময়ের পরিপ্রেক্ষিতে আমি কতটা ডিস্টেন্স আমি কভার করতে পারলাম, সেটাই আমার স্পিড এবিলিটি। পড়ার একটা ডেফিনেশন লেখা আছে দেখো, স্পিড ইজ দ্য কুইকনেস অফ মুভমেন্ট অফ লিম্বস। লিম্বস কোনগুলো? আমাদের হাত বা পা, এগুলো কি করছে? মুভমেন্ট করছে। কত কুইকলি মুভমেন্ট করছে। ওয়েদার দ্য লেগ আর এ রানার or arm for short putter, মানে আমরা যখন মুভ করছি, কোনো দৌড়বিদ যখন স্পিনটা দৌড়াচ্ছে, তাদের লেগ কত ফাস্ট মুভ করছে, বা কোনো থ্রোয়িং ইভেন্ট যারা শর্ট পাট ছুটছে বা জ্যাভলিন থ্রো করছে, তাদের মানে হাতটা কতটা ফাস্ট মুভ করছে, সেটাকেই যখন আমরা মেজার করব বা কত ফাস্ট সেই মুভমেন্টটা কমপ্লিট হচ্ছে, তার যে এবিলিটি, তাকেই আমরা বলবো স্পিড এবিলিটি। স্পিড কি বলছে? স্পিড ক্যান নট বি ইমপ্রুভ বাই ট্রেনিং। এই যে স্পিড বা এবিলিটি যদি কোনো খেলোয়াড়কে আমরা ডেভেলপ করতে চাই, মাথায় রাখতে হবে যে স্পিড কখনোই ট্রেনিং এর দ্বারা ডেভেলপ করা সম্ভব নয়। স্পিডটার আর বর্ন নট মেড। মানে যারা স্প্রিন্টার হবে তারা জেনেটিক্যালি তারা হয়ে আসে, তারা কখনোই স্প্রিন্টারকে তৈরি করা যায় না। তাহলে আমাদের এই স্পিড ট্রেনিং এর কি কাজ? নিশ্চয়ই কাজ আছে। আমরা অনলি 20%কে আমরা ডেভেলপ করতে পারবো, বাকি 80% সে জেনেটিক্যালি হয়ে আসে। ক্লিয়ার? তাহলে সিম্পলি কি বলছি? স্পিড ইজ দ্য এবিলিটি টু এক্সিকিউট এনি ওয়ার্ক ইন মিনিমাম পসিবল টাইম। খুব অল্প সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষমতাকেই কিন্তু আমরা স্পিড বা গতি বলবো। এইবার কতগুলো ফ্যাক্টর যেগুলো স্পিডের সাথে সরাসরি ইনভলভ, সেজন্য দেখো লেখা আছে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্পিড। কি লেখা আছে? স্পিড ইনফ্লুয়েন্স বাই দ্য অ্যাথলিট মোবিলিটি, স্পেশাল স্ট্রেংথ এন্ডুরেন্স অ্যান্ড টেকনিক। এইগুলো সমস্ত ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু স্পিড। এর সাথে কি রয়েছে? মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ মাসেল ফাইবার। আমরা জানি আমাদের বডি পার্টসের মধ্যে মাসেল থাকে, তাহলে সেই মাসেল ফাইবারের স্ট্রাকচার যদি প্রপার না হয়, তবে কিন্তু আমাদের স্প্রিন্টিং এবিলিটি কিন্তু ভালো হবে না। তাহলে স্পিড যদি আমি ভালো বা এবিলিটি যদি আমার মধ্যে থাকে, তাহলে সেই স্প্রিন্টারের মধ্যে কিন্তু তার মাসেল স্ট্রাকচার ঠিক হওয়া দরকার। মোবিলিটি অফ নার্ভাস সিস্টেম, সে যে নার্ভাস সিস্টেম আমরা যার দ্বারা আমাদের সমস্ত কিছু ব্রেন চলছে, সেই নার্ভাস সিস্টেমের জন্য সচলতা থাকে, নার্ভাস সিস্টেম যেন প্রপার থাকে। মাসকুলার স্ট্রেংথ, উইদাউট এনি স্ট্রেংথ আমরা কোনো মুভমেন্ট করতে পারি না। আমরা যখন স্ট্রেংথ পড়েছিলাম জানি, তাহলে প্রপার মাসকুলার স্ট্রেংথ কিন্তু এই
স্পিডের ফ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করে। এক্সপ্লোসিভ স্ট্রেংথ দরকার আমাদের স্প্রিন্ট এবিলিটিকে যদি বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ যদি আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমি স্পিড কখনোই ডেভেলপ করতে পারবো না, বা কোনো স্প্রিন্টারের কিন্তু এক্সপ্লোসিভ স্ট্রেংথ অলওয়েজ বেশি হয়। তারপরে কি হচ্ছে টেকনিক, এই যে স্পিড যদি ভালো স্প্রিন্টার হয় তার নির্দিষ্ট টেকনিক ফলো আপ করতে হবে। আর কি বলেছে ফ্লেক্সিবিলিটি, যার মধ্যে ইলাস্টিসিটি অ্যান্ড রিল্যাক্সিং ক্যাপাসিটি অফ দ্য মাসেল, মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ফ্যাক্টর দরকার এবং কোঅর্ডিনেটিভ এবিলিটি থাকা দরকার। তাহলে এই সমস্ত ফ্যাক্টর একটা স্প্রিন্টিং এবিলিটি বা স্প্রিন্টিং অ্যাথলিটের মধ্যে কিন্তু এই যে ফ্যাক্টরগুলো লেখা রয়েছে এই ফ্যাক্টরগুলো কিন্তু অবশ্যই থাকা দরকার। এইবার ঘটনাটা হচ্ছে যে স্পিডের বিভিন্ন টাইপস বা স্পিডের বিভিন্ন কম্পোনেন্ট যদি বলা হয় সেখানে দেখা যাচ্ছে মূলত 5 ধরনের স্প্রিন্টিং কম্পোনেন্ট বা 5 প্রকারের স্পিড আমরা যদি দেখি সেগুলো হচ্ছে রিয়াকশন এবিলিটি, মুভমেন্ট স্পিড, অ্যাক্সিলারেশন স্পিড, স্পিড এন্ডুরেন্স, লোকোমোটর এবিলিটি। তাহলে প্রথমেই দেখো যেটা আছে রিয়াকশন এবিলিটি। রিয়াকশন এবিলিটি মিন্স রিয়াক্ট করছে, কার এগেইনস্টে রিয়াক্ট করব, কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমি রিয়াক্ট করব। তাহলে সেই যে স্টিমুলাস যেটা আসছে সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে যখন আমি রিয়াক্ট করছি তাহলে আমি যত ফাস্ট রিয়াক্ট করতে পারবো, যত কারেক্টলি করতে পারবো, যত এফেক্টিভলি করতে পারবো, সেটাই আমার রিয়াকশন এবিলিটি। এবার এখানে দেখো কতগুলো কথা আমি লিখেছি। ইট ইজ দ্য এবিলিটি টু রেসপন্ড, ইট ইজ দ্য এবিলিটি, একটা সক্ষমতা। কিসের সক্ষমতা? টু এ স্টিমুলাস, কোনো একটা স্টিমুলাসের প্রতি রেসপন্ড করব ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, কত অল্প সময়ের মধ্যে ওই যে স্টিমুলাসটা আসলো তোমার কাছে সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করছো, রেসপন্ড করছো। সেই রেসপন্ডটা কেমন হওয়া দরকার? কুইকলি হওয়া দরকার, এফেক্টিভলি হওয়া দরকার এবং কারেক্টলি হওয়া দরকার। এটাই হচ্ছে আমাদের রিয়াকশন এবিলিটি। সিম্পল পড়া দেখো লেখা আছে দ্য রিয়াকশন টাইম ইজ দ্য টাইম স্পেন্ড বিটুইন সিগন্যাল অ্যান্ড স্টার্ট দ্য রেসপন্স। নিচে এখানে দেখো একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ যে প্রথমে সিগন্যাল দেওয়া আছে, ডট 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 দেওয়া আছে। তাহলে এখানে কি সিগন্যালটা কি তোমার কাছে স্টিমুলাস। তাহলে এই স্টিমুলাস তুমি শোনা মাত্রই কি করবে? বিগিনিং অফ দ্য মুভমেন্টটাকে শুরু করবে। তাহলে এই যে সিগন্যাল তুমি যখন পেলে, অর্থাৎ তোমার কাছে স্টিমুলাসটা এলো, এবার তুমি ওই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে কি করছো? মুভমেন্ট করছো বা রেসপন্ড করছো বা রিয়াক্ট করছো। এই যে মাঝখানের যে সময়, এই যে সময়টা যখন মাপা হবে সেই সময়টাকে আমরা কি বলবো? রিয়াকশন টাইম। তাহলে রিয়াকশন এবিলিটি কোনটা? এবিলিটি হচ্ছে এই যে সিগন্যালের পরিপ্রেক্ষিতে তুমি যে মুভমেন্টটা করছো, এই মুভমেন্টে যখন তুমি খুব ফাস্ট করতে পারবে, খুব এফেক্টিভলি করতে পারবে, খুব কারেক্টলি করতে পারবে, সেটাই হচ্ছে তোমার রিয়াকশন এবিলিটি। তাহলে দেখো স্পিড মানে কি? একটা খুব অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে কোনো ডিস্টেন্সটাকে কভার করার জন্যে আমাদের রিয়াকশন এবিলিটি, যদি আমি রিয়াকশন টাইমের সময়টা একদম কম লাগে তাহলে কি আমি মুভমেন্টে এগিয়ে থাকবো? তাহলে আমাদের রিয়াকশন এবিলিটি এই স্প্রিন্টিং এবিলিটির জন্য একটা বিশাল বড় ভাইটাল ফ্যাক্টর। তাহলে অ্যাথলিটকে এই রিয়াকশন এবিলিটি অবশ্যই ভালো হওয়া দরকার। তারপরে কি করছে? এই যে মুভমেন্টটাকে করছি, এই মুভমেন্ট করার পরে শুরু হচ্ছে পার্টিকুলার একটা মুভমেন্ট, সেই মুভমেন্টের একটা নির্দিষ্ট সময় শেষ হবে, এন্ড অফ দ্য মুভমেন্ট। তাহলে বিগিনিং অফ দ্য মুভমেন্ট থেকে এন্ড অফ দ্য মুভমেন্টকে সময়কে আমরা কি বলবো? মুভমেন্ট টাইম। ক্লিয়ার? এইবার এই যে রিয়াকশন টাইম, তার মানে কি? সিম্পল রিয়াকশন টাইম একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে কত দ্রুত তুমি রিয়াক্ট করছো, সেই রিয়াক্ট করাটা তোমার কাছে যেন এফেক্টিভলি হবে এবং কারেক্টলি হবে, সেটাই তোমার রিয়াকশন টাইম। এইবার এই রিয়াকশন টাইমকে আবার দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল রিয়াকশন টাইম আর একটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন টাইম। সিম্পল রিয়াকশন টাইম কি কখন বলবো আমরা? দেখো এখানে তো কতগুলো কথা লেখা আছে, আমি সেগুলো পড়ছি না। সিম্পল রিয়াকশন টাইম হচ্ছে একটা এবিলিটি, সেটা কি করছে? কোনো একটা সিগন্যাল দেবে বা কোনো একটা স্টিমুলাস তোমার কাছে আসবে, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি যখন রিয়াক্ট করবে, সেই স্টিমুলাস বা কি ধরনের সিগন্যাল আসবে সেটা তুমি কিন্তু আগে থেকে জানো, এবং কি ধরনের রিয়াক্ট তোমাকে করতে হবে সেটাও তুমি কিন্তু আগে থেকে জানো। তাহলে এগুলো কি? এই জন্য দেখো লেখা আছে ইট ইজ দ্য এবিলিটি টু রিয়াক্ট কুইকলি ইন এ প্রি-ডিটারমাইন্ড ম্যানার টু এ সিগন্যাল। মানে প্রি-ডিটারমাইন্ড মানে কি? তুমি অলরেডি জানো আমার কাছে কি ধরনের সিগন্যাল আসবে এবং
কি ধরনের রিয়াক্ট আমাকে করতে হবে সেটা হচ্ছে সিম্পল রিয়াকশন টাইম। যখন তুমি 100 মিটার ব্লকে বসে আছো, তুমি জানো অন ইউর মার্ক সেট, তারপরে গান ফায়ার হবে, আমাকে দৌড়াতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রি ডিটারমাইন্ড, আগে থেকে তুমি জানো। সুইমিং এ তুমি দাঁড়িয়ে আছো, সুইমিং এ ওখানে যখন শুরু হবে বা সাইকেলিং এ যখন তুমি রেস শুরু করবে, তুমি ওখানে জানো কি ধরনের অ্যাকশন আসতে চলেছে, সেই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে তুমি রিয়াকশন করছো। সেটা হচ্ছে তোমার সিম্পল রিয়াকশন টাইম। এইবার কমপ্লেক্স রিয়াকশন টাইমটা কি? কমপ্লেক্স কথার অর্থ হচ্ছে জটিল, এখানে সিম্পল। একই জিনিস কমপ্লেক্স হচ্ছে কি ধরনের সিগন্যাল তোমার কাছে আসবে এবং সেই সিগন্যালটা তোমার কাছে আনএক্সপেক্টেড, তুমি জানো না সিগন্যালটা কিভাবে আসতে চলেছে এবং কখন আসতে চলেছে। সেই তার পরিপ্রেক্ষিতে যখন তুমি কোনো কিছুকে রিয়াক্ট করছো, সেটাই হচ্ছে তোমার কমপ্লেক্স রিয়াকশন টাইম। এখানে দেখো লেখা আছে, ইট ইজ দ্য এবিলিটি টু রিয়াক্ট কুইকলি অ্যান্ড কারেক্টলি টু আনএক্সপেক্টেড সিগন্যাল। যে সিগন্যালটা তোমার কাছে আনএক্সপেক্টেড, তুমি কিন্তু জানো না কখন সিগন্যালটা আসবে, কিভাবে সিগন্যালটা আসবে। দ্য সিগন্যাল আর আনএক্সপেক্টেড অ্যাজ দ্য স্পোর্টসম্যান ডাজ নট নো হোয়েন and to which signal the see to react. for example, বক্সিং এ যখন আমরা খেলি বা ফুটবলে গোলকিপার যখন দাঁড়ায়, যখন পেনাল্টি শুট হয়, তখন কিন্তু আমরা জানি না বলটা কোন দিকে আসবে, ডান দিকে না বাঁ দিকে। হ্যাঁ, তাহলে এই ধরনের মুভমেন্ট বা এই ধরনের অ্যাকশনের পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো রিয়াক্ট করি, তখন সেই রিয়াকশনটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স রিয়াকশন এবিলিটি। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স দেখো। সিম্পল রিয়াকশনে কি করছো, কি ধরনের সিগন্যাল, কি ধরনের মুভমেন্ট করতে হবে তুমি জানো, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমার কাছে আনএক্সপেক্টেড সিগন্যাল, কি ধরনের সিগন্যাল আসতে পারে, কখন সিগন্যাল আসতে পারে, কোনোটাই তোমার কাছে জানা নেই। সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স রিয়াকশন এবিলিটি। ক্লিয়ার? এইবার এই রিয়াকশন এবিলিটির জন্য আমি এখানে কতগুলো, যেহেতু আমরা বলেছি যে স্প্রিন্টিং আর বর্ন নট মেড, কিন্তু অনলি 20% আমরা স্প্রিন্টিং এবিলিটিকে আমরা ইমপ্রুভ করতে পারি বাই ট্রেনিং এর দ্বারা। সেক্ষেত্রে এই রিয়াকশন এবিলিটির জন্য বা রিয়াকশন এবিলিটি অ্যাথলিটদের মধ্যে ডেভেলপ করার জন্য আমরা কি কি করতে পারি, সেটার জন্য এখানে স্পেসিফিক কতগুলো এক্সারসাইজ, এর বাইরে অনেক কিছু আছে, আমি কতগুলো এক্সাম্পলের জন্য রেখেছি। সেখানে কি করেছে, লার্ন মোর নাম্বার অফ প্র্যাকটিস, বিভিন্ন ধরনের প্র্যাকটিস এবিলিটিগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। শুটিং, থ্রোয়িং, হিটিং অন আনইভেন সারফেসের উপরে এগুলোকে করতে হবে। আফটার ট্রেনিং সেশন প্লে স্মল এরিয়া গেম, হ্যাঁ, ট্রেনিং সেশনের পরে কোনো একটা ছোট্ট এরিয়ার মধ্যে গেম খেলতে হবে। কি করতে হবে, প্র্যাকটিস ডিফারেন্ট মিন স্টার্টিং সিগন্যাল, ডিফারেন্ট সিগন্যালের পরিপ্রেক্ষিতে তুমি স্টার্ট শুরু করবে। রিপিট ইউজিং ভেরিয়াস স্টার্টিং পজিশন, বিভিন্ন রকম স্টার্টিং পজিশন থেকে তুমি শুরু করতে পারো। এখানে তো একটা গেমের এক্সাম্পল দেওয়া আছে যে স্পিড রিয়াকশন ডিল ক্যান অলসো কন্ডাক্টেড কন্ট্রোল। ফুটবল বা বাস্কেটবল, হকি যখন আমরা খেলি, তখন কি হয়, এই যে তুমি ধরো একটা গেম খেলছো, অ্যাজ এ কোচ কি করছো, তুমি একটা হুইসেল দিচ্ছ, হুইসেল দিলে খেলা ওখানে স্টেপ, আবার যখন হুইসেলটা দেবে তখনই আবার সেখান থেকে স্টার্ট করবে। এই যে কোনো একটা অ্যাকশনের পরিপ্রেক্ষিতে যে রিয়াক্ট করছো, এইভাবে কিন্তু ধীরে ধীরে রিয়াকশন এবিলিটি, আরো অনেকগুলো এক্সারসাইজ আছে, সেগুলোকে আমি তোমাদের জাস্ট এগুলো কতগুলো এক্সাম্পলের জন্য দিলাম। এইভাবে রিয়াকশন এবিলিটি কিন্তু অ্যাথলিটদের মধ্যে ডেভেলপ করা যায়। এইবার আসবো আমরা স্পিডের যে আর একটা কম্পোনেন্ট ছিল, গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা হচ্ছে বা টাইপ, সেটা হচ্ছে মুভমেন্ট স্পিড। তাহলে মুভমেন্ট স্পিড কোনটাকে বলবো? দেখো, ইট ইজ দ্য এবিলিটি টু এক্সিকিউট এ মুভমেন্ট উইথ এ হাই স্পিড। তাহলে পার্টিকুলার কোন সিঙ্গেল মুভমেন্টকে করব উইথ হাই স্পিড অ্যাট ইট ক্যান বি মেজার বাই টাইম টেকেন টু এ কমপ্লিট মুভমেন্ট। এই যে দেখো, যে আগের যে এক্সাম্পলটা তোমাকে দেখেছিলাম, যে মুভমেন্টটা যেখান থেকে শুরু হচ্ছে এবং এন্ড মুভমেন্টটা যেখানে শেষ হচ্ছে, এই দুটোটাকে মধ্যবর্তী সময়কে যখন মেজার করব, সেটা হচ্ছে মুভমেন্ট টাইম। তাহলে এই এবিলিটিটা যত ফাস্ট শেষ করব, সেটা হচ্ছে আমার মুভমেন্ট এবিলিটি। তারপরে লেখা আছে, ইট ইজ অ্যান এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু এক্সিকিউট সিঙ্গেল মুভমেন্ট ইন এ সিঙ্গেল মাসকুলার কন্ট্রাকশন ইন এ মিনিমাম পসিবল টাইম। তাহলে সিঙ্গেল মুভমেন্ট বলেছে, ধরো আমি 100 মিটার দৌড়াচ্ছি, একবার ওয়ান টাইম 100 মিটার ফিনিশ হলো, মানে বিগিনিং থেকে শুরু থেকে শেষ, এইটা হচ্ছে মুভমেন্ট স্পিড। বা যখন আমরা সুইমিং এ ড্রাইভ করি, পোল ড্রাইভ করি, সেটা হচ্ছে সিঙ্গেল মুভমেন্ট করতে আমাদের যে সময়টাকে লাগছে, কত অল্প সময়ের মধ্যে সেই মুভমেন্টটা করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের মুভমেন্ট স্পিড। এই মুভমেন্ট স্পিড ডিপেন্ডস আপন টেকনিক, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি এবং কোঅর্ডিনেটিভ এবিলিটির উপর ডিপেন্ড করে।
This quality is very important in cyclic activity. Cycling যে activity, wrestling, boxing, throw, jump ball game, gymnastic, etc. এছাড়াও দেখো এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে জাম্পিং ইন ভলিবল। ভলিবলে যখন আমরা শেষ করতে উঠি, যখন জাম্প করছি, তাহলে ওই জাম্পিংটা কত ফাস্ট আমি জাম্প করতে উঠছি। রোল টার্ন ইন সুইমিং, সুইমিং এ যখন তুমি রোল টার্ন করছো, হ্যাঁ, হাই জাম্প তুমি যখন করছো, থ্রোয়িং ইন বাস্কেটবল করছো, তাহলে এই পার্টিকুলার মুভমেন্ট গুলো তুমি কত ফাস্ট কমপ্লিট করছো। সেইটাই হচ্ছে, সেই এবিলিটিটাই হচ্ছে তোমার মুভমেন্ট স্পিড। এই মুভমেন্ট স্পিড করার জন্য এখানে কতগুলো এক্সারসাইজ আমি রেখেছি। বাই রিপিটিং দ্য মুভমেন্ট মেনি টাইমস উইথ হাইয়েস্ট পসিবল স্পিড। হ্যাঁ, একটা স্পেসিফিক মুভমেন্টকে আমরা অনেকবার প্র্যাকটিস করব। হ্যাঁ, সেখানে মাথায় রাখবো হাইয়েস্ট পসিবল স্পিডকে মেনে আমি সেটা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস আন্ডার ইজি কন্ডিশন, একদম ইজি কন্ডিশনে, যাতে আমার মধ্যে কোনো ফ্যাটিগ না আসে এবং প্রপার সাফিসিয়েন্ট জন্য ইকুইপমেন্ট পর্যাপ্ত থাকে, সেই অবস্থায় আমি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস নর্মাল কন্ডিশন ফিউ টাইমস ডিউরিং দ্য সেম সেশন। ইন্টেন্সিটি মাস্ট বি সাব ম্যাক্সিমাম। তাহলে এই যে যখন প্র্যাকটিস করে মুভমেন্ট স্পিডটাকে, ইন্টেন্সিটি কি অবস্থা থাকবে? ম্যাক্সিমাম, সাব ম্যাক্সিমাম পর্যায়ে থাকবে। সেই সাথে সাথে ভলিউম মাস্ট বি অপটিমাম। ভলিউম মানে অনেক সময় ধরে সেই কাজটাই করবে, এবং ডেন্সিটি মাস্ট বি সাফিসিয়েন্ট। এই যে ভলিউম, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কাজটাই করছি। ইন্টেন্সিটি কিন্তু সাব ম্যাক্সিমাম। সেক্ষেত্রে ডেন্সিটি মানে এই ইন্টেন্সিটি এবং ভলিউমের মধ্যে যে আমরা বিশ্রামের সময়টা দেবো, সেই ডেন্সিটি জন্য বা বিশ্রাম জন্য পর্যাপ্ত হয়, মাস্ট বি সাফিসিয়েন্ট। না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের চোট আঘাত লাগতে পারে। ক্লিয়ার? এইবার আসে দেখো অ্যাক্সিলারেশন স্পিড। অ্যাক্সিলারেশন কথাটার অর্থ তোমরা অনেকভাবে পরিচিত। আমরা মোটরসাইকেল বা বিভিন্ন গাড়িতে যেমন অ্যাক্সিলেটর থাকে, আমরা অ্যাক্সিলেটর বাড়ালেই গাড়ি কিন্তু স্মুথলি অনেক জোরে চলে, যে অ্যাক্সিলেটর মোড়ালেই গাড়িটা জোরে চলে। এক্ষেত্রেও ঠিক অনেকটা অ্যাক্সিলারেশন স্পিড সেক্ষেত্রে অনেকটা রিলেটেড, যে তোমার ম্যাক্সিমাম অ্যাক্সিলেটর যদি দাবাও, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেটর দাবালে গাড়ি সব থেকে জোরে চলে। তাহলে তোমার ক্ষেত্রেও, এক্ষেত্রে স্প্রিন্টারের ক্ষেত্রেও ম্যাক্সিমাম তার অ্যাক্সিলারেটর এবিলিটিকে পৌঁছাতে হবে, ম্যাক্সিমাম তার স্প্রিন্টিং এবিলিটিতে পৌঁছাতে হবে। সেটাই হচ্ছে তার অ্যাক্সিলারেশন স্পিড। এখানে কি বলেছি? ইট ইজ দ্য এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাচিভ হাই স্পিড। টু অ্যাচিভ করবে কি? তার ম্যাক্সিমাম স্পিড অফ লোকোমোশন ফ্রম স্টেশনারি পজিশন ইন এ মিনিমাম পসিবল টাইম। মানে খুব যত অল্প সময়ের মধ্যে থেকে একদম স্টেশনারি পজিশন, মানে একদম স্টেশনারি পজিশন থেকে তুমি কত ফাস্ট তুমি অ্যাক্সিলারেটরের সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারবে, সেটাই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন এবিলিটি বা অ্যাক্সিলারেশন স্পিড। ইট ইজ দ্য এবিলিটি টু গেন ম্যাক্সিমাম স্পিড in a minimum time for stationary or slow movement position। তার মানে কি বলেছে? ইট ইজ দ্য এবিলিটি, ম্যাক্সিমাম স্পিড কে গেইন করবে কোন পজিশন থেকে? ফ্রম স্টেশনারি পজিশন বা স্লো মুভমেন্ট পজিশন থেকে কত ফাস্ট তুমি তোমার অ্যাক্সিলারেশন পজিশন, মানে ম্যাক্সিমাম হাই স্পিড তোমার যে এবিলিটি আছে সেখানে তুমি পৌঁছাবে। এই পৌঁছানোর যত অল্প সময়ের মধ্যে তুমি এই স্লো মোশন থেকে ম্যাক্সিমাম হাই স্পিডে পৌঁছাতে পারবে, সেটাই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন স্পিড বা অ্যাক্সিলারেশন এবিলিটি। আবার এখানে একটু লেখা আছে, ইট ইজ দ্য এবিলিটি টু ইনক্রিজ স্পিড। It is the ability to increase speed from jogging to running and finally sprinting। তার মানে কি? স্পিড ফ্রম জগিং, প্রথমে আমরা ধীরে ধীরে জগিং করি, তারপর আরেকটু জোরে দৌড়াই, সেখান থেকে কি করি? ফাইনালি স্প্রিন্টিং পর্যায়ে পৌঁছাবো, মানে অ্যাক্সিলারেটরের সর্বোচ্চ, এরপরে আর অ্যাক্সিলারেটরের নেই। সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন এবিলিটি। তাহলে এই অ্যাক্সিলারেশন এবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস আপন এক্সপ্লোসিভ স্ট্রেংথ, টেকনিক, মুভমেন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যেমন 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্টার অ্যাক্সিলারেশন স্পিড যে যত ফাস্ট উঠবে এবং অ্যাক্সিলারেশন স্পিড যত বেশিক্ষণ তার ধরে রাখতে পারবে, সে কিন্তু এই 100 মিটার স্প্রিন্টে ভালো রেজাল্ট করার প্রবণতা থাকবে। তাছাড়া যখন ফুটবল, হকি আমরা যখন দেখি যে একটা প্লেয়ার দাঁড়িয়ে আছে, বল নিয়ে দাঁড়িয়ে এলো, যেই বল পায়ে পেল সেই তার ম্যাক্সিমাম স্পিড বল নিয়ে দৌড়ালো। তাহলে ওই অ্যাক্সিলারেশন এবিলিটি বা অ্যাক্সিলারেশন স্পিড, যে অ্যাথলিট যত ফাস্ট ওই অ্যাক্সিলারেশন স্পিডটাকে মিনিমাম টাইম, খুব অল্প সময়ের মধ্যে অ্যাক্সিলারেশন স্পিডে পৌঁছাতে পারবে, তার পারফরমেন্স তত ভালো হবে। সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন স্পিড। এক্ষেত্রে অ্যাক্সিলারেশন স্পিডের জন্য কিছু এক্সারসাইজ রেখেছি। দেখো, ইন্টেন্সিটি যখন আমরা এই অ্যাক্সিলারেশন স্পিড প্র্যাকটিস করব, কিভাবে কি কি মেনে প্র্যাকটিস করব, কোন কোন ফ্যাক্টর এগুলো। ইন্টেন্সিটি থাকবে কি? সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম।
হ্যাঁ, তাহলে ইন্টেন্সিটি আমি যে কাজটা করবো বা দৌড়াবো সাব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্পিডে কিন্তু আমি দৌড়াবো। ভলিউম কি করবো বা ডিউরেশন মাস্ট বি অপটিমাম, মানে ভলিউমটা কিন্তু একটু বেশি সময় ধরে আমি করার চেষ্টা করবো এবং ওই কাজের মধ্যে রিপিটেশন থাকবে। 10 to 10 থেকে 12 বার করতে হবে একই কাজটা। এবং ডেন্সিটি কি হবে, প্রত্যেকটা সময়ের মাঝে কমপ্লিট রিকভারি তাদেরকে দিতে হবে এবং 4 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম তাদেরকে দিতে হবে। রেস্ট গিভেন বিটুইন দ্য সেট, এটা মানে অ্যাক্টিভ রেস্ট মানে ফুললি রিকভারি পিরিয়ড দিতে হবে। যেমন একবার রিপিটেশনের মাঝেও যেমন আমি তাদেরকে রেস্ট দেব, ঠিক একটা সেটের মাঝেও কিন্তু আমি তাদেরকে রেস্ট দেব। ক্লিয়ার? এইবার আসে দেখো লোকোমোটর এবিলিটি। তাহলে লোকোমোটর এবিলিটি কি? সিম্পল দেখো, ইট ইজ দ্য এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মেনটেন দ্য স্পিড ফর ম্যাক্সিমাম পসিবল টাইম অর ডিউরেশন। তাহলে একটা নির্দিষ্ট স্পিডকে ম্যাক্সিমাম কত সময় সেটাকে সে মেনটেন করতে পারছে, কত সময় মেনটেন করতে পারছে। এই যে ধরো অ্যাক্সিলারেশন স্পিড যেটা উঠলো, সেই অ্যাক্সিলারেশন স্পিডটাকে সে কত সময় ওই অ্যাক্সিলারেশন স্পিডটাকে সে ধরে রাখতে পারছে, সেই যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলবো কি লোকোমোটর এবিলিটি। সেজন্য বলেছি ইট ইজ অ্যান এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু মেনটেন দ্য স্পিড ফর ম্যাক্সিমাম পসিবল টাইম। সর্বোচ্চ যতক্ষণ ওই অ্যাক্সিলারেশন এবিলিটিটাকে সে ধরে রাখতে পারছে সেটাকেই বলবো লোকোমোটর এবিলিটি। It is the ability of an individual to maintain the maximum possible speed relatively for the longer duration. দীর্ঘ সময় ধরে এই অ্যাক্সিলারেশন স্পিড বা ম্যাক্সিমাম স্পিডকে ধরে রাখার যে ক্ষমতা, তাকেই আমরা বলবো কি লোকোমোটর এবিলিটি। It is the ability very important where the maximum speed is achieved and it is maintaining for a long as possible. একই কথা, যেমন 100 মিটার 200 মিটার স্প্রিন্টিং, হাই রেস ইন বাস্কেটবল, মানে যখন তোমার এই যে 100 মিটারে আমরা দৌড়াচ্ছি, ধরো কারো অ্যাক্সিলারেশন ফেস 30 মিটারের পরে গিয়ে উঠলো, 30 মিটারের পরে গিয়ে সে মাত্র 10 মিটার লোক ওই অ্যাক্সিলারেশন পর্যায়ে ধরে রাখতে পারছে। এবং যার এই ধরে রাখার এবিলিটি যে 10 এর থেকে বেশি 20 বা 30 বা 40 মিটার পর্যন্ত সেই অ্যাক্সিলারেশন এবিলিটিটাকে ম্যাক্সিমাম স্পিডটাকে ধরে রাখতে পারবে, সেই যে ধরে রাখার যে ক্ষমতা, তাকেই আমরা বলবো কি লোকোমোটর এবিলিটি। এবার লোকোমোটর এবিলিটির জন্য কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি। এক্ষেত্রেও ইন্টেন্সিটি সাব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, ডিউরেশন ক্যান বি 50 to 80 মিটার, রিপিটেশন কি হবে 5 থেকে 10 বার, ডেন্সিটি শুড বি কমপ্লিট এবং দুটো সেটের মধ্যে 5 থেকে 10 মিনিট দিতে হবে, সেম অ্যাজ ইট ইজ। তারপর যে স্পিড এন্ডুরেন্স, তোমরা আগে এইটা পড়ানোই হয়েছে এন্ডুরেন্স পড়ানোর সময়। স্পিড এন্ডুরেন্স কি একটা এবিলিটি যেটা কি করছে, perform a motor movement as quickly as possible under the condition of fatigue। তাহলে মুভমেন্ট করব, কুইকলি করব, ফাস্ট করব, কিন্তু আন্ডার দ্য কন্ডিশন ফ্যাটিক, মানে আমাদের শরীরে ফ্যাটিক আসবে না, এই অবস্থায় দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতাকে আমরা বলবো কি, সেই কাজটা কিসের সাথে হবে, স্পিড প্লাস এন্ডুরেন্স, অর্থাৎ গতি থাকবে আবার অনেক সময় ধরে কাজ করব, সেই সক্ষমতাকে আমরা বলবো স্পিড এন্ড এন্ডুরেন্স। এই জন্য বলেছি ইট ইজ এ কম্বিনেশন অফ স্পিড এন্ড এন্ডুরেন্স এবিলিটি। এটা কিসের উপর ডিপেন্ড করে, দিস এবিলিটি ডিপেন্ডস আপন অ্যানারোবিক ক্যাপাসিটি এন্ড সাইকিক ফ্যাক্টর এন্ড লেভেল অফ স্কিল। তাহলে অ্যানারোবিক ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে, সাইকিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, সাইকিক মানে সাইকোলজিক্যাল, ভেরিয়াস সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এন্ড লেভেল অফ স্কিল, লেভেল অফ স্কিলের উপর ডিপেন্ড করছে স্পিড এন্ডুরেন্স। এবারে স্পিড এন্ডুরেন্সের জন্য আমরা বিভিন্ন প্রকার এক্সারসাইজ দেখা হয়েছে, রানিং বা সুইমিং আমরা প্র্যাকটিস করব, রানিং করব এট হাই স্পিড, ইন্টেন্সিভ ইন্টারভাল মেথড ক্যান বি ইউজড ফর অল স্পোর্টস। তাহলে ইন্টারভাল ট্রেনিং মেথড আমরা পড়েছিলাম, সেটাও কিন্তু এই স্পিড এন্ডুরেন্স ডেভেলপ করার জন্য কিন্তু আমরা এই মেথডটাকে ব্যবহার করতে পারি, যেটা খুব এসেনশিয়াল। এইবার এই যে তোমাদের যে 5টা আমি স্পিডের যে কম্পোনেন্ট বা স্পিডের যে টাইপস তোমাদেরকে বললাম, রিঅ্যাকশন এবিলিটি, মুভমেন্ট স্পিড, অ্যাক্সিলারেশন স্পিড, স্পিড এন্ডুরেন্স, লোকোমোটর এবিলিটি, এই 3টে কনসেপ্ট তোমাদের মধ্যে ক্লিয়ার হয়েছে নাকি বলো? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরের যে ছোট্ট অল্প একটু জিনিস আছে সেটাতে যাব। আগে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করো, যে রিঅ্যাকশন এবিলিটি কোনটাকে বলবো, মুভমেন্ট স্পিড কোনটাকে বলবো, এগুলোকে আগে ক্লিয়ার করতে হবে, বলো। আচ্ছা, রিঅ্যাকশন টাইম হচ্ছে একটা সিগন্যালের পরিপ্রেক্ষিতে, এই যে এক্সাম্পলটা দেখ, এখানেই এই যে সিগন্যাল হচ্ছে মানে স্টিমুলাস, তার পরিপ্রেক্ষিতে তুই কোনো কিছুকে মুভ করছিস, তাহলে যে যখন সিগন্যালটা, যদি ধর 100 মিটার ব্লকে কেউ বসে আছে, গান ফায়ার হলো, গান ফায়ার শুরু করার পর থেকে সে ব্লক ছেড়ে উঠছে, গান ফায়ার হলো তারপরে ব্লক ছেড়ে উঠছে, এই দুটোর মধ্যবর্তী সময়কে বলবো আমরা রিঅ্যাকশন টাইম।
মানে মুভমেন্ট শুরু করার পরে, বা ধর আমি তোকে বললাম যে তুমি এই কাজটা করো, যে কোনো একটা কাজ বললাম যে এই কাজটা করো, আমি তোমাকে বলছি, এটা তোমার কাছে একটা স্টিমুলাস গেল। এইবার আমারটা শোনার পরে তুমি চিন্তা ভাবনা করছো, করার পর যখন তুমি কাজটা ফার্স্ট শুরু করবে, এই যে আমি বলছি তুমি কাজ শুরু করছো, এই দুটোর মধ্যবর্তী সময় হচ্ছে রিয়াকশন টাইম। আর মুভমেন্ট টাইম কোনটা? ওই যে তুমি কাজটা শুরু করলে, কাজটা শুরু থেকে শেষ করা পর্যন্ত, সেটা হচ্ছে তোমার মুভমেন্ট টাইম। এখানে যে ছকটা দেওয়া আছে দেখো, একটা সিগন্যাল বা স্টিমুলাস আসছে, স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি এখান থেকে মুভমেন্ট করছো, তাহলে সিগন্যালের পরিপ্রেক্ষিতে এই মুভমেন্টটা হচ্ছে তোমার রিয়াকশন টাইম। এবার এই মুভমেন্টটা তুমি কত সময় ধরে করছো, শুরু থেকে মুভমেন্টের শেষ পর্যন্ত, সেটা হচ্ছে তোমার মুভমেন্ট টাইম। রিয়াকশন 100 মিটার যদি রান হয়, তাহলে আমি যে প্রথম থেকে শুরু করে যখন 100 মিটার শেষ করছি, তাহলে পুরোটাই কি মুভমেন্ট টাইম? গান ফায়ারটা হলো, গান ফায়ারটা থেকে তুমি যখন ব্লক ছেড়ে উঠছো, ওই মধ্যবর্তী সময়টা হচ্ছে রিয়াকশন টাইম। হ্যাঁ, ক্লিয়ার? এইবার ওই তুমি যে মুভমেন্টটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেটা করলে, সেটা হচ্ছে তোমার মুভমেন্ট টাইম। এবার 100 মিটারের ক্ষেত্রে কি, যেখানে তো ফ্র্যাকশন অফ মাইক্রো সেকেন্ডের সাথে রয়েছে বলে তুমি বুঝতে পারছো না যে রিয়াকশন টাইমটা কখন, বা রিয়াকশন টাইমটা সাথে মুভমেন্ট টাইমের পার্থক্যটা তুমি বুঝতে পারছো না। মুভমেন্ট টাইম মানে পার্টিকুলার একটা মুভমেন্ট করতে তোমার কতটা সময় লাগছে। যখন ধরো এই যে সুইমিং এর ক্ষেত্রে, এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে রোল টার্ন ইন সুইমিং, যখন রোল টার্ন করছো, হ্যাঁ, তখন রোল টার্ন করতে তুমি কত সময় নিলে, বা ভলিবলে তুমি ধরো জাম্প করতে উঠেছো, ওই জাম্প করো সময় তোমাকে কতটা সময় নিচ্ছে মুভমেন্টটা করতে। আর কেউ আছে? কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুই যখন রেসপন্ড করছিস, সেই মধ্যবর্তী সময়কে। এবার 100 মিটারের ক্ষেত্রে সেটা বোঝাটা খুব মুশকিল হয়, ওই জন্য অন্য কোনো একটা সিম্পল জিনিস, আমি একটা কিছু করতে বললাম, ওই বলার পরে সে কখন কাজটা শুরু করছে, এই দুটো সময়ের মধ্যবর্তী সময় হচ্ছে রিয়াকশন টাইম। অনেকে যখন আমরা 100 মিটার স্প্রিন্টিং দেখি যে কেউ ব্লক ছেড়ে উঠতে লেট করে ফেললো, এগুলো আমরা দেখে অবজার্ভ করি, তো তাহলে সে ব্লক ছেড়ে উঠতে লেট করছে মানে কি, তার রিয়াকশন এবিলিটি, সেখানে যে স্টিমুলাস পেয়েছে তার পরিপ্রেক্ষিতে সে রিয়াক্ট করতে বেশি সময় নিয়ে নিয়েছে। স্যার রিঅ্যাক্ট আর রেসপন্স তাহলে একই? কেন রিঅ্যাক্ট আর রেসপন্স তাহলে একই? ভালো করে প্রশ্নটা বল, প্রশ্নটা বল, ভালো করে বল। রিঅ্যাকশন টাইম মানে আর রেসপন্স টাইম, রিঅ্যাকশন টাইম আর রেসপন্স টাইম, মুভমেন্ট টাইম, মানে তিনটা একটু মানে কনফিউজ হয়ে যাচ্ছে। না, রিঅ্যাকশন টাইম আলাদা জিনিস। রিঅ্যাকশন টাইমটা হচ্ছে, ধর তুই যখন 100 মিটার স্টার্টিং শুরু করছিস, হ্যাঁ, তুই একটা সিগন্যাল দিলি, তুই ক্লাব বাজালি বা গান ফায়ার করলি, এবার অ্যাথলিট ব্লক ছেড়ে উঠবে, তাই তো? স্যার এইবার ওই যে অ্যাথলিট যখন তোর রেসপন্সের পরিপ্রেক্ষিতে ব্লক ছেড়ে উঠছে, ওঠা পর্যন্ত মানে রিয়াক্ট করার সময় পর্যন্তটাকেই বলবো হচ্ছে রিয়াকশন টাইম। স্যার হয়ে গেল। মুভমেন্ট টাইম কোনটা? ওই 100 মিটার সে কতটা সময়ে দৌড়াচ্ছে, মানে পুরোটা মিলেই কি মুভমেন্ট ওই টাইম? 100টা দৌড়াতে সে কতটা সময় নিচ্ছে, সেটাই হচ্ছে তোমার মুভমেন্ট টাইম। মুভমেন্টটা যেখান থেকে শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত, মুভমেন্টটা যেখান থেকে শুরু হলো, সেই শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে মুভমেন্ট টাইম। রিঅ্যাকশন টাইম মুভমেন্ট টাইমের ভিতরেই তো সব চলে আসছে, আপনার লোকোমোটর এইসব। না, হ্যাঁ, ওইগুলো লোকোমোটর তো অন্য জিনিস। লোকোমোটর তো তোকে ম্যাক্সিমাম ওই অ্যাক্সিলারেশন স্পিডটাকে ধরে রাখছে, মেনটেন করছে, কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা 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 আছে। লোকোমোটর হচ্ছে ম্যাক্সিমাম স্পিডটাকে ধরে রাখতে হবে, অ্যাক্সিলারেশন স্পিড হচ্ছে অ্যাক্সিলেটর কখন কত শর্টেজ টাইমে তার সর্বোচ্চ ম্যাক্সিমাম স্পিড এসে পৌঁছাতে পারছে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন স্পিড। তুই এটা সিঙ্গেল 100 মিটার এক্সাম্পলের বাইরে বেরো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধর তোকে একটা বল থ্রো করতে দেওয়া হলো, বা তোকে হুইসেল দেওয়া হলো যে তুই বলটাকে শুট কর, বা ধর ফুটবলে পেনাল্টি শট,
ক্লিয়ার, সিম্পল তো বোঝ। যদি ওখানে টাইম নেওয়া হয় না, যদি টাইম নেওয়া হয়, ধর হুইসেল দেওয়া হলো, হুইসেল দেওয়ার পরে তুই কতক্ষণ পরে ওই পেনাল্টি শটের জন্য বা পেনাল্টি বা বলটাকে তুই থ্রো করবি, ওই যে স্টিমুলাসটা তোর কাছে গেল হুইসেল, তার পরিপ্রেক্ষিতে তোর রিয়াক্ট করার আগের মুহূর্ত সময়টা হচ্ছে রিয়াকশন টাইম। যেই তুই রিয়াক্টটা শুরু করলি, সেই শুরু থেকে রিয়াকশনটা শেষ করতে তো যে সময়টা লাগবে সেটা হচ্ছে তোর মুভমেন্ট টাইম। এইবার ওই যে মুভমেন্ট টাইমের মধ্যে তোর লোকোমোটর এবিলিটি, অ্যাক্সেলারেশন এবিলিটি সেগুলো থাকবে, সেগুলো আলাদা জিনিস। বল সুদীপ বল। স্যার আমি একটা জায়গায় শুনেছিলাম স্যার, হ্যাঁ বল দাঁড়া। স্যার যদি 100 মিটার স্প্রিন্ট ধরা হয়, শোনা যাচ্ছে? হুম হুম হুম। স্প্রিন্টে স্যার আমি যেটা শুনেছিলাম যে যখন গান ফায়ারটা হলো, গান ফায়ারের পর ওই যে ওর যে স্টিমুলাসটা ওর কাছে গেল, ওটাই হচ্ছে রিয়াকশন টাইম, মানে গান ফায়ার থেকে ওর স্টিমুলাসটা যাওয়া পর্যন্ত। তারপরে স্টিমুলাসটা যাওয়ার পর ওই ব্লকে এইবার যাওয়ার পরে স্টিমুলাসটা যখন সে নিল, নেওয়ার পর তো রিয়াক্ট করবে, ওই রিয়াক্ট করার আগের মুহূর্ত পর্যন্ত হচ্ছে রিয়াকশন টাইম। তারপরে ওই যে ব্লকে উঠছে ওটাই বলে কি রেসপন্স টাইম, তারপরে যখন দৌড়ানো শুরু হয় ওটা মুভমেন্ট টাইম বলেছেন, জানি না সেই জন্য স্যার জিজ্ঞেস করছি। তখন না রেসপন্স হচ্ছে এই যে রিয়াকশনটা যেটা থেকে দিচ্ছে, সেই রিয়াকশন যে সিগন্যালটা স্টিমুলাসটা আসছে, সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে যখন সে রিয়াক্ট করছে সেটা হচ্ছে রিয়াকশন টাইম। এবার তুই রেসপন্স টাইম বলছিস ওই সিগন্যালটার পরিপ্রেক্ষিতে যখন সে মুভ করছে। আসলে স্যার ওটা মানে বলছি কেন, আমি এমনি একটা কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, সেখানে এরকম রিয়াকশন টাইম, রেসপন্স টাইম, মুভমেন্ট টাইম দেওয়া আছে। আমি রিয়াকশন টাইম মারিছিলাম, আমরা দেখলাম ওটা রেসপন্স টাইম উত্তর, সেই জন্য আমি কথাটা বলছি। রেসপন্স টাইম কোনো একটা স্টিমুলাস, তুই প্রশ্নটা বল একবার। স্যার অনেকদিন আগে দেখেছিলাম স্যার। তুই বলতে চাইছিস যে স্টিমুলাসটা যখন সেই অ্যাথলিটের কাছে এলো, সেই অ্যাথলিট আসার পরে, স্টিমুলাসটা আসার পরে যখন রেসপন্স করছে, তাকে বলছিস রেসপন্স টাইম। স্যার টাইপস এর পেজটাতে একবারটি যান। স্যার লোকোমোটর স্পিড এন্ডুরেন্স তো সবার শেষে হবে নাকি? হ্যাঁ সে হতেই পারে, সেটা দেওয়া আছে 4-5 আগে দেওয়া হতো, মানে লেখার সময় লিখে দেওয়া আছে। স্পিড এন্ডুরেন্স একবারটি একটু বললে ভালো হতো গেলে। স্পিড এন্ডুরেন্স বলছে, দেখো এখানে দুটো জিনিসের সংমিশ্রণ, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে এন্ডুরেন্স। তাহলে স্পিড আমাদের কাজ কি, এন্ডুরেন্স আমরা কাকে বলেছিলাম, এন্ডুরেন্স ইজ দ্য এবিলিটি, হ্যাঁ কি একটা যেটা দীর্ঘক্ষণ কাজ করব, গিভেন কন্ডিশন অফ ফ্যাটিক। তাহলে ফ্যাটিক আসতে বাধা প্রদান করবে এমন অবস্থায় দীর্ঘক্ষণ কাজ করব, তাকে আমরা এন্ডুরেন্স বলবো। তার সাথে যুক্ত হয়েছে কি স্পিড। তাহলে এই যে দীর্ঘ সময় কাজ করব, সেখানে কি নিয়ে কাজ করছি, স্পিড মানে গতি। একটা গতি মানে কত দ্রুততার সহিত আমি কত সময় ধরে কাজ করতে পারছি, সেটাই হচ্ছে আমার স্পিড এন্ডুরেন্স। দেখেন তাই লেখা আছে, as the ability to perform motor movement as quickly as possible under given condition of fatigue। হ্যাঁ তাহলে এই যে কি ফ্যাটিক আসবে না এমন তো অবস্থায় দীর্ঘক্ষণ ধরে কাজ করার ক্ষমতাকেই আমরা কি বলবো, ফ্যাটিক। দুটো কম্বিনেশন, একটা হচ্ছে স্পিড, একটা এন্ডুরেন্স। এন্ডুরেন্স যেটা হচ্ছে আমরা সেই এন্ডুরেন্সের সাথে কি যুক্ত করেছি, স্পিড, মানে কত ফাস্ট আমি কত দ্রুত দীর্ঘক্ষণ ধরে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকেই আমরা বলবো স্পিড এন্ডুরেন্স। স্যার ফ্যাটিক হয়ে যাওয়ার পরও স্পিডটা ধরে রাখা, তাই তো? ফ্যাটিক হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে স্পিড এন্ডুরেন্স, মানে ফ্যাটিক যখন আসবে তখন তো আমরা সেই অ্যাক্টিভিটিটাকে তো আর চালিয়ে যেতে পারবো কি, এতে ফ্যাটিক না আসা পর্যন্ত আমরা সেই কাজটাকে তো চালিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের এবিলিটি। ফ্যাটিক আসলে তো আমরা কাজটা করতে পারবো না, ক্লান্ত হয়ে তো আমরা সেই কাজটা কমপ্লিট করতে পারবো না। তাহলে স্যার লোকোমোটর আর স্পিড এন্ডুরেন্সের মধ্যে পার্থক্য কি রে? লোকোমোটরও তো বলছি, লোকোমোটর হচ্ছে তোর যে অ্যাক্সিলারেশন এবিলিটি যে পর্যায়ে গেল, সেই অ্যাক্সিলারেশন এবিলিটিটাকে কতটা সময় তুই মেনটেন করতে পারছিস, সেটাই হচ্ছে তোর লোকোমোটর এবিলিটি। যে একটা সর্বোচ্চ দেখা গেল তোকে 100 মিটার একটা দৌড়কে আমি 10টা জোনে ভাগ করলাম,
ক্লিয়ার? 10 10 10 10 20 করে আমি 10টা ভাগে ভাগ করলাম, দেখা গেল 30 মিটার পরে গিয়ে তুই নর্মাল দৌড়াচ্ছিস 30 মিটার, সেই 30 মিটারের পরে গিয়ে পরের 10 মিটার মানে 30 থেকে 40 মিটার তোর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন স্পিডটাকে তুই তুলতে পারলি। ওই অ্যাক্সিলারেশন স্পিড দেখা গেল তুই ওই 10 মিটারই ধরে রাখতে পারছিস, ওই 10 মিটার ধরে রাখার এবিলিটি হচ্ছে তোর লোকোমোটর এবিলিটি। ক্লিয়ার? এইবার স্পিড এন্ডুরেন্স কোনটা? স্পিড এন্ডুরেন্স হচ্ছে তুই এই যে দৌড়াচ্ছিস একটা মিনিমাম বা ম্যাক্সিমাম স্পিড নিয়ে দৌড়াচ্ছিস শুরু থেকে, সেই স্পিডটাকে কত সময় ধরে তুই সেটাকে কন্টিনিউ করতে পারছিস। যে 100 মিটার দেখা গেল তুই ওভারঅল 100 মিটার যদি শুরু থেকে শেষ পর্যন্ত মেজার করা হয়, দেখা গেল তোর ওই অ্যাক্সিলারেশন স্পিডটাকে বা সমস্ত কিছুকে নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল তুই 70% বা 80% স্পিডে তুই দৌড়ালি ওভারঅল। সেই ওভারঅলটা যখন ওই 100 মিটারটাকে যে স্পিডে 70%-এ যদি তুই 200 মিটার দৌড়াতে পারিস, তখন সেটা হচ্ছে তোর স্পিড এন্ডুরেন্স। সেখান থেকে লোকোমোটরে কি শুধুমাত্র অ্যাক্সিলারেশন পিরিয়ডটা কত সময় সেটাকে মেনটেন করতে পারছে, আর স্পিড এন্ডুরেন্স কি একটা ম্যাক্সিমাম স্পিড বা মিনিমাম না ম্যাক্সিমাম স্পিডটাকে দীর্ঘ সময় কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা। ধর গাড়িতে সিম্পল গাড়ির কথা ভাব, গাড়ির অ্যাক্সিলারেটরের সর্বোচ্চ পর্যায়ে মানে এরপরে আর পিক আপ নেই, সেই পিক আপ নেই এমত অবস্থায় গাড়িটাকে ধরে রাখার যে ক্ষমতা বা পিক আপটাকে ধরে রাখছিস, সেটা হচ্ছে তোর লোকোমোটর এবিলিটি। সর্বোচ্চ দেখা গেলো সর্বোচ্চ তো 100% তুই 10 মিটার ধরে রাখতে পারছিস, সেই 10 মিটারটা হচ্ছে তোর লোকোমোটর এবিলিটি। এবার তুই 100 মিটারটা 10 মিটারের পরে দেখা গেলো তুই 80% বা 90% স্পিডে তুই দৌড়াচ্ছিস, তাহলে 80 থেকে 90% স্পিডে যত সময় ধরে তুই কাজটাকে করতে পারছিস সেটাই হচ্ছে তোর স্পিড এন্ডুরেন্স। ওকে স্যার। আর কেউ কিছু? স্যার একটা জিনিস স্যার, ওটা ভুল বলেছিলাম আমি স্যার, ওটা দেখাচ্ছে স্যার যে রিঅ্যাকশন টাইম আর রেসপন্স টাইম, সরি রিঅ্যাকশন টাইম আর মুভমেন্ট টাইমকে একসাথে বলছে যে রেসপন্স টাইম। রিঅ্যাকশন টাইম মুভমেন্ট টাইমকে একই সাথে বলছে রেসপন্স টাইম। জি স্যার, একত্রে কি বলা হয় রেসপন্স টাইম একসাথে বলা হয়, মানে পুরো পুরো মুভমেন্টটা অ্যাজ পার স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে এন্ড অফ দ্য মুভমেন্টটাকে বলছে, পুরোটাকে বলা হচ্ছে রেসপন্স টাইম, তাই তো? ঠিক আছে, চলো এবার আসবো আমরা ইমপ্রুভমেন্ট মেথড অফ স্পিড। যদিও আমরা বলেছি বারবারই যে স্পিডকে আমরা খুব একটা ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করতে পারবো না, কারণ স্পিডটার জন্ম থেকে হয়ে আসে, তাকে তৈরি করা যায় না। তবুও আমাদের যে 20% ডেভেলপ করার জন্য, সেই 20% কে আমরা ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রকার মেথড আছে। তার ভিতর আমাদের স্পোর্টস ট্রেনিং এর সব থেকে যে দুটো মেথড আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন রান অ্যান্ড পেস রান। এবার দেখো সেই কথাগুলো লেখা আছে। অ্যাক্সিলারেশন রান কোনটাকে আমরা বলবো? অ্যাক্সিলারেশন রান হচ্ছে এই যে বারবার গাড়ির অ্যাক্সিলারেটর দাবালে যেমন গাড়িটা বাড়ছে, আবার যখন অ্যাক্সিলারেটর দাবাই গাড়িটা জোরে চলছে, আবার পেস রান মানে কি একটা কনস্ট্যান্ট পর্যায়ে অ্যাক্সিলারেটর বাড়িয়ে সেটাকে ধরে রাখা। তাহলে এই দুটো মেথড আমরা অ্যাপ্লাই করে মোটামুটি এই 20% কে ট্রেনিংকে যে ইমপ্রুভ করা যায় সেটা আমরা অ্যাথলেটকে করার চেষ্টা করব। এখানে দেখো অ্যাক্সিলারেশন রান সম্পর্কে কতগুলো লেখা আছে, যে দ্য মেন সোর্স টু ইমপ্রুভ স্পিড ইন অ্যাক্সিলারেশন রান। অ্যাক্সিলারেশন রান হচ্ছে মেন সোর্স ফর স্প্রিন্টিং এবিলিটি ডেভেলপ করার জন্য। এটা কি বলেছে? অ্যাক্সিলারেশন রান কি? টু অ্যাটেনিং দ্য ম্যাক্সিমাম স্পিড ফ্রম স্টেশনারি পজিশন, মানে একদম যখন তুমি স্টেশনারি কন্ডিশনে আছো বা স্লো জগিং মুভমেন্ট আছো, সেই মুভমেন্ট থেকে কত ফাস্ট তুমি তোমার ম্যাক্সিমাম স্পিডটাকে গেইন করতে পারছো, সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন রান। এই অ্যাক্সিলারেশন রানের জন্য একটা কি হয়, স্পেসিফাইড ডিস্টেন্স তোমাকে দেওয়া হবে, যে স্পেসিফাইড ডিস্টেন্স তুমি ওই ডিস্টেন্স পর্যন্ত তুমি অ্যাক্সিলারেট করবে। এখানে দেখো এই অ্যাক্সিলারেট করার জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে 50 থেকে 60 মিটার অ্যাথলিটকে দেওয়া হয়, যার মধ্যে এই 50 থেকে 60 মিটারের মধ্যে কি দেওয়া হয়েছে তোমাকে, যে এই 60 মিটার পর্যন্ত তুমি ম্যাক্সিমাম স্পিডটাকে গেইন করবে। এটাকে আবার
এই যে 50 থেকে 60 মিটার এই পর্যন্ত হচ্ছে তুমি ম্যাক্সিমাম তোমার স্পিডটাকে গেইন করবে। এবার দেখো দ্য অ্যাথলিট স্টার্ট ফ্রম স্টার্ট লাইন টু ট্রাই টু অ্যাটেন দ্য ম্যাক্সিমাম স্পিড। যত ফাস্ট তুমি একদম স্টার্টিং লাইন থেকে ম্যাক্সিমাম স্পিডটাকে তুমি গেইন করতে পারছো, সেটাই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন রান। এইবার এই যে তুমি যে স্পিডটাকে তোমাকে যে 50 থেকে 60 মিটার তোমাকে দেখা হলো, এর মধ্যে ফার্স্ট যে ধরো 10, 20 to 30 মিটার অ্যাজ ইয়োর স্টাইলে তুমি দৌড়াচ্ছ। তুমি গাড়িটা আমরা যখন গাড়িটাকে চালাই, গাড়িটা শুরুতেই তো তুমি অ্যাক্সিলারেটর ফুল দাবাতে পারো না, প্রথমে গাড়িটা চলে। তাহলে তুমি এই 30 to 50 to 60 মিটারে ফার্স্ট 20 to 30 মিটার কি হচ্ছে, তুমি তোমার স্পিডে দৌড়াচ্ছ। এবার তুমি যখন মোশনে চলে এলে, বাকি রেস্ট অফ 30 যে মিটার আছে, এবার ওই রেস্ট অফ 30 মিটারকে তুমি ম্যাক্সিমাম স্পিডটাকে গেইন করার চেষ্টা করো। এখানে কি বলেছে, স্পিড 90 থেকে 100% তোমাকে পৌঁছতে হবে। নাম্বার অফ রানস অফ 6 to 12 টাইমস মিনিমাম। এই অ্যাক্সিলারেশন রান যখন আমরা প্র্যাকটিস করব, এই 50 to 60 মিটারকে মিনিমাম 7 থেকে 12 বার করবো। রিকভারি পিরিয়ড কি দেবো, 30 সেকেন্ড দেবো, তার থেকে 2 মিনিট সময় দেবো। আর মেথড অফ রিকভারি কি দেবো, অ্যাক্টিভ রিকভারি দেবো। কারণ অ্যাক্টিভ রিকভারি কেন দেবো, কারণ অ্যাক্সিলারেশন রান এখানে তোমাকে হাই ইন্টেন্সিটিতে তোমাকে কাজ করতে হচ্ছে। তাহলে হাই ইন্টেন্সিটিতে তুমি যদি কোনো অ্যাক্টিভিটি করো, তোমাকে যদি রিকভারি পিরিয়ড যদি সাফিসিয়েন্ট না থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় তোমার ইঞ্জুরি আসতে পারে। এই জন্য অ্যাক্টিভ রিকভারি দেবো। অ্যাক্টিভ রিকভারি দেওয়ার পরে আবার তোমাকে ফুল ওই 100 মিটার বা 90% থেকে 100% তোমাকে অ্যাক্টিভিটিটাকে ডান করবে। এইবার এটা কটার সময় কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে কতগুলোই বলছিলাম। দেখো এখানে 50 থেকে 60 মিটার তোমাকে দেওয়া হয়েছে। ফার্স্ট 60 মিটার তোমার অ্যাজ ইট ইজ তোমার রানিং এর তোমার যে স্টাইল, সেই স্টাইলে দৌড়াবে। বাকি 30 মিটার কি বলবে, অ্যাক্সিলারেট টু ম্যাক্সিমাম স্পিড ইন দা রিমেনিং ডিস্টেন্স। মানে বাকি যে রেস্ট অফ যে 30 or 40 মিটার যে ডিস্টেন্সটা থাকবে, সেখানে তুমি ট্রাই করার চেষ্টা করবে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বা ম্যাক্সিমাম স্পিডটাকে গেইন করার জন্য। এখানে কি বলেছে, an athlete should perform the training with 70% of the maximum speed and should have gradually towards the 100%। মানে ধীরে ধীরে 70% থেকে 100% থেকে ইমপ্রুভ হবে। এবারে এর কিছু প্রিকশন আছে, যে কিভাবে এই ট্রেনিংটা দেওয়ার আগে ভালো করে প্রপার ওয়ার্মিং আপ করতে হবে, যাতে সেই খেলোয়াড়ের মধ্যে কোনো ফ্যাটিক না আসে। যদি ফ্যাটিক আসে তাহলে প্রপার রিকভারি থেকে সময় দিতে হবে। হ্যাঁ, আর্লি মর্নিং এটাকে অ্যাভয়েড করতে হবে পেস রান। কারণ আমরা জানি মর্নিংয়ে আমাদের বডি সঠিকভাবে প্রিপেয়ার হওয়া থাকে না, মাসেল প্রিপেয়ার হয় না। এই জন্য বডি প্রিপেয়ার করার জন্য এগুলো ইভিনিং সেশনের জন্যই বেস্ট, এই পেস রান ট্রেনিং করার জন্য। হ্যাঁ, আর যদি কোনো মাসেল পেন বা মাসেল ক্র্যাম্প থাকে, তাহলে ইমিডিয়েট সেই পেস রান করার ট্রেনিং থেকে স্টপ করতে হবে। এগুলো হচ্ছে প্রিকশন। কিছু অ্যাডভান্টেজ আছে এই, এর ফলে কি হবে, রিয়াকশন টাইম ডেভেলপ হবে, অ্যাক্সিলারেশন এবিলিটি ডেভেলপ হবে, আর বডি ব্যালেন্স বা বডি মুভমেন্ট অ্যাডজাস্ট দ্য বডি ব্যালেন্স, মানে বডির মধ্যে যে রিদমিক যে সেন্স বা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন, সেগুলো ডেভেলপ হবে এই পেস রানের ফলে। অ্যাক্সিলারেশন রানের ফলে। আর একটা আছে পেস রান। পেস রান কথাটার অর্থ হচ্ছে যে তোমার যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে কি হবে, তোমার একটা ম্যাক্সিমাম স্পিডটাকে তুমি মেনটেন করে সেই ডিস্টেন্সটাকে কভার করার চেষ্টা করবে। এখানে দেখো, এখানে যখন দেওয়া আছে যে therefore in the race of 800 মিটার এর মোর the athlete must run at slower pace than his maximum। প্রথম দিকে যখন তুমি শুরু করবে, সেখানে স্লো ভাবে তুমি শুরু করবে, তারপরে কি করবে, ধীরে 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 তোমার যে ম্যাক্সিমাম স্পিডটাকে তুমি গেইন করবে এবং সেই স্পিডটাকে মেনটেন করার চেষ্টা করবে। এক্ষেত্রে 800 মিটার, 400 মিটার বা 1500 মিটার সেই ডিউরেশনের ক্ষেত্রে এখানে হতে পারে। এখানে দেখো আরেকটা দেওয়া আছে, 1500 মিটার রানার শুড রান ফেস, মানে একদম স্টার্টিং এ 30% স্লোয়ার দ্যান ম্যাক্সিমাম। তোমার যা ম্যাক্সিমাম স্পিড তার 30% তুমি দৌড়াবে, তারপর ধীরে 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 তুমি সেই স্পিডটাকে ইনক্রিজ করবে। এটাই হচ্ছে তোমার পেস রান। এর কিছু জিনিস লেখা আছে, দেখো রিপিটেশন মাস্ট বি শুড বি ডান বিলো ম্যাক্সিমাম নিয়ার ম্যাক্সিমাম। প্রথমে হচ্ছে কি, যখন মিনিমাম একদম ম্যাক্সিমাম থেকে শুরু করে একদম হাই স্পিড জন্য তোমাকে এটাকে চেষ্টা করতে হবে। এবং এটা করার জন্য তোমাকে যদি কোনো যখন জগিং মেশিন বা ট্রেডমিল যদি থাকে, তাহলে সেটা খুব ভালো হয় আমাদের এই ধরনের ট্রেনিং করার জন্য। আর কিছু অ্যাডভান্টেজ আছে, এর ফলে কি হয়, ম্যাক্সিমাম স্পিড এন্ডুরেন্স ক্যাপাসিটি ডেভেলপ হয়, আর ম্যাক্সিমাম স্পিড মেনটেন ফর ম্যাক্সিমাম স্পিড কে ধরে রাখতে সাহায্য করে। এইবার এই দুটোর ডিফারেন্স আছে, দেখো অ্যাক্সিলারেশন রান অ্যান্ড পেস রানের মধ্যে। অ্যাক্সিলারেশন রানের মেন উদ্দেশ্য কি,
টু হেল্পস টু ডেভেলপ অ্যাক্সিলারেশন পার্ট অফ স্পিড। মানে অ্যাক্সিলারেশন পার্ট কি, ম্যাক্সিমাম স্পিড থেকে যেটা গেন করব এই অ্যাক্সিলারেশন রানের, যাতে খুব স্টেশনারি পজিশন থেকে খুব ফাস্ট আমি অ্যাক্সিলারেশন পর্যায়ে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে মেন উদ্দেশ্য। পেস্টানের মেন উদ্দেশ্য কি, টু হেল্প টু ডেভেলপ স্পিড অফ মুভমেন্ট আর কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ একটা নির্দিষ্ট স্পিডকে আমি দীর্ঘ সময় সেটাকে মেনটেন করতে পারবো, সেটা হচ্ছে পেস্টানের মূল পারপাস। প্রসিডিওর কি, স্টার্টিং রানিং ভেরি ফাস্ট, স্পিড ফ্রম ক্রাউজ পজিশন টু শর্ট ডিস্টেন্স। মানে কি, একটা শর্ট ডিস্টেন্সের জন্য একদম ক্রাউজ পজিশন থেকে শর্ট ডিস্টেন্সের জন্য এই অ্যাক্সিলারেশন আর আমরা প্র্যাকটিস করব। আর এটার প্রসিডিওর কি, স্টার্ট রানিং বাই কিপিং স্টেবল অর ফর লং ডিস্টেন্স, মানে একটা লং দূরত্ব যেখানে 800 মিটার বা 1500 মিটার ডিস্টেন্সের জন্য সাধারণত পেস্টান প্র্যাকটিস করব। ডিস্টেন্স দেখানো দিয়েছে 50 to 60 মিটার, এটা কি 200 to 800 মিটার রান। স্পিড কি বলেছে, আর ইন্টেন্সিটি 90 থেকে 100%। 90 থেকে 100% কেন ইন্টেন্সিটি বলেছে, যেহেতু আমাদের ডিউরেশন কম। এক্ষেত্রে ডিস্টেন্স কি বলেছে, এক্ষেত্রে ইন্টেন্সিটি দেখো 60 to 90%। আর প্র্যাকটিস সেশন কি, দুটোই হচ্ছে, ইট ইজ প্র্যাকটিস নিয়ার কম্পিটিশন ডে, আর প্র্যাকটিস ইট ইজ প্র্যাকটিস নিয়ার দ্য ফাইনাল ফেজ অফ প্রিপারেটরি পিরিয়ড। প্রিপারেটরি পিরিয়ডের যে 3টে ফেজ আছে, প্রিপারেটরি 1, প্রিপারেটরি 2 এন্ড প্রিপারেটরি 3, সেই প্রিপারেটরি 3 ফেজে এই পেস রান আমরা প্র্যাকটিস করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত স্পিড ডেভেলপ করার জন্য মূলত দুটো মেথড মাথায় রাখবে। স্পিডকে সেইভাবে ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ করা যায় না, অনলি 20%ই আমরা ডেভেলপ করতে পারি। এইবার কিছু ইম্পর্টেন্ট বলবো না, কতগুলো সোজা ইজি প্রশ্নই এখানে রাখা আছে, সেই প্রশ্নগুলোকে তোমরা পড়ে প্রত্যেকে রেসপন্স করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ মোস্ট ক্রিটিক্যাল, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ মোস্ট ক্রিটিক্যাল ফর ম্যাক্সিমাইজিং স্প্রিন্টিং স্পিড, which of the following factor is most critical for maximizing sprinting speed? Flexibility, muscular strength, endurance, body composition. বলো, কুইক রেসপন্স করো। স্যার বডি কম্পোজিশন। বডি কম্পোজিশন, মাসকুলার স্ট্রেংথ। স্প্রিন্টিং স্পিডের জন্য কি দরকার হয়? মাসকুলার, উইদাউট এনি মাসকুলার স্ট্রেংথ তুমি স্প্রিন্টিং এবিলিটি ডেভেলপ করতে পারবে না স্যার, আমি বলছি বডি কম্পোজিশন মানে এখানে ওই মাসেল ফাইবারটা যদি হয়। না, বডি কম্পোজিশনের মধ্যে কি তোর ওগুলোকে বোঝায়? তাহলে স্যার আমার এন্ডুরেন্স হবে। এন্ডুরেন্স মানে মাসেল স্ট্রেংথ দরকার তো স্প্রিন্টিং স্পিডের জন্য। সঠিক উত্তর হচ্ছে মাসেল স্ট্রেংথ। 2 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ ট্রেনিং ইজ মোস্ট এফেক্টিভ ফর ইমপ্রুভিং অ্যাক্সিলারেশন? হোয়াট টাইপ অফ ট্রেনিং ইজ মোস্ট এফেক্টিভ ফর ইমপ্রুভিং অ্যাক্সিলারেশন, মানে স্প্রিন্টিং এবিলিটির অ্যাক্সিলারেশন এবিলিটি ডেভেলপ করার জন্য এই নিচে নিম্নলিখিত কোন মেথডটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? লং ডিস্টেন্স রানিং, স্পিড ড্রিল এন্ড স্প্রিন্ট, যোগা, সার্কিট ট্রেনিং। স্যার বি। অপশন বি। অপশন বি, স্পিড ড্রিল এন্ড স্প্রিন্ট। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি physiological factor, what is the primary physiological factor that limits sprinting speed? এর মধ্যে কোনটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যেটা হচ্ছে স্প্রিন্টিং স্পিডের প্রাইমারি ফ্যাক্টর? কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, মাসেল ফাইবার কম্পোজিশন, ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স। ফিজিওলজিক্যাল মাসেল ফাইবার। ভেরি গুড, মাসেল ফাইবার। 4 নম্বর, ইন স্প্রিন্টিং হোয়াট ইজ দ্য মোস্ট কমন টেকনিক ফর স্টার্টিং? মানে স্প্রিন্টিং এর ক্ষেত্রে মোস্ট কমন মেথড কোনটা? স্ট্যান্ডিং স্টার্ট, 3 পয়েন্ট স্টার্ট, ক্রাউচ স্টার্ট, রোলিং স্টার্ট। ক্রাউচ স্টার্ট। ভেরি গুড। 5 নম্বর, what does the term of stride frequency refers to in sprinting? Stride frequency মানে কি? The length of stride, the number of steps taken per minute, the speed of a sprint, the duration of a race. Sir, option B, number of steps taken by per minute. Very good. Which of the following factor can negatively impact an athlete's speed? Which of the following factor can negatively impact? Excess body fat, high muscle mass, flexibility training, proper nutrition. Negative impact বলেছে। স্যার এ। এক্সপ্রেসিভ বডি ফ্যাট। ভেরি গুড।
7 নম্বর, হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ প্লায়োমেট্রিক ট্রেনিং ফর স্প্রিন্টার? প্লায়োমেট্রিক ট্রেনিং এর বেনিফিট, স্প্রিন্টারদের যদি প্লায়োমেট্রিক ট্রেনিং করানো হয় তাহলে তাদের কি বেনিফিট হবে? ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, এনহ্যান্স এক্সপ্লোসিভ পাওয়ার, বেটার ব্যালেন্স। এক্সপ্লোসিভ পাওয়ার। ভেরি গুড, এক্সপ্লোসিভ পাওয়ার, কারণ প্লায়োমেট্রিক ট্রেনিংটাই হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ থেকে ডেভেলপ করে। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য স্পিড at which an athlete can maintain sprint without fatigue? What is the term for speed at which an athlete can maintain a sprint without fatigue? কি হবে এটা? স্পিড এন্ডুরেন্স। স্পিড এন্ডুরেন্স। ভেরি গুড। বলো এবার যদি কারো কোনো কোয়ারিজ থাকে সেগুলো বলো তো আগে, তারপর আমার কতগুলো কথা আছে সেগুলো বলবো।